আপনি 24 এর আগেও বিভিন্ন সময় ঘুরে ফিরে কথাটি এসেছে, তবে এখন শেষে যদি আপনি বলেন যে এই যে বিচারটি হচ্ছে এবং গতকালকে প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে সাজা হয়েছে সেটি গুরুত্বপূর্ণ, আসলে কি সাজা হয়েছে সেটি নয়, এই বিচারের প্রাপ্তিটা কি? আমি মনে করি যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেটা একত্র ঠিক, যে দীর্ঘ 42 বছর পরে আপনার যে বিচার হচ্ছে, অর্থাৎ বিচারহীনতা নীরবতা ভাঙছে, ইম্পিউনিটি, এন্ড অফ ইম্পিউনিটি হচ্ছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এই এন্ড অফ ইম্পিউনিটি অর পার্ট অফ ইম্পিউনিটি, এটা ভাঙাটা অর্থাৎ সর্বক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে নয়, জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিচারহীনতার আপনার মনে করেন অবসান হওয়াটা খুব প্রয়োজন। এবং আমি মনে করবো যে এটা একটা শুরু, এবং এটি যে শুরু এবং এটি যে সর্বত্র আমরা দেখতে চাই, এবং তার প্রতিফলনটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা উচ্চারণ করছেন তিনি তার সেটা প্রতিফলন করার চেষ্টা করবেন, এটা আমি আশা করব। সেই সাথে একটা বড় বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এই যে এই বিচারের রায় যাতে উল্টিয়ে যেতে না পারে, কিংবা পরবর্তী কোনো অপশক্তি যেটা বিচারের রায়কে খণ্ডন করতে না পারে, সেটি শুধু জনগণের কাছে বলটি ছুঁড়ে না দিয়ে, জনগণের কোর্টে বলটি ছুঁড়ে না দিয়ে, কিংবা নতুন করে নির্বাচন সংক্রান্ত বিতর্ক একটু এর মধ্যে কথা বলতে হচ্ছে। দর্শক, আমরা এইমাত্র জানতে পেরেছি যে রায় ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, এবং এর ফলে যে বিচারগুলো হচ্ছে তার একটি পরিসমাপ্তি আসলো, এবং এই বিচারের যে ফাঁসির রায় হয়েছে তাতে 7টি অভিযোগ ছিল, এর মধ্যে 2টি বাদে বাকি অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায় 1971 সালে যে অপরাধগুলো তিনি সমর্থন করেছিলেন, যে কথায় ছিলেন, রায় হয়েছে স্বাভাবিকভাবে এক ধরনের সন্তোষ কাজ করে। হ্যাঁ, ডেফিনেটলি ব্যাপারটা হলো যে আলী হাসান মুজাহিদ, আপনি দেখুন, তার দিকে তাকিয়ে দেখুন, তার চোখের দিকে তাকান, তার দাঁতের দিকে তাকান, তার ঠোঁটের দিকে তাকান, তার হাঁটার ভঙ্গি দেখেন, তার হাতের ভঙ্গি দেখেন, প্রত্যেকটা তার যে জেস্টার এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের যে অভিব্যক্তি, তার মধ্যে যে অ্যারোগেন্স, এবং তার মধ্যে যে একটি ইগো কনফ্লিক্ট, এবং তার মধ্যে যে একটি আমি বলবো যে একটি নষ্ট একটি আত্মার প্রতিফলন তার চোখের মুখে, আমার মনে যে কোনো মানুষ তার সামান্তর ইনসাইট করতে পারবে এমন একটি লোকের, যে লোকটি কিনা আমাদের রাষ্ট্রের একটি পথকে কলঙ্কিত করেছিল এবং আমাদের সকলের মাথাকে অবনমিত করেছিল, তার ফাঁসিতে আমরা একটু ট্রাইব্যুনালে যেতে যাচ্ছি এই সুযোগে। শাহেদ অবস্থা সেখানে, শাহেদ জানাবেন আমাদের কি অবস্থা সেখানে? মঞ্জুর, আপনি জানেন যে এইমাত্র রায় ঘোষিত হয়েছে, এবং রায়ে 6 এবং 7 যে তার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ আলবদর বাহিনীর নেতৃত্বদান, আলবদরের নেতৃত্বদান থেকে মোহাম্মদপুর ক্যাম্পে যে বুদ্ধিজীবী নিধন, অর্থাৎ 6 নম্বরের অভিযোগ, এবং 7 নম্বর অভিযোগ সেটি হল যে ফরিদপুরের হিন্দু গ্রামে। আমার সাথে যোগ দিচ্ছেন সাজ্জাদ, ট্রাইব্যুনালের ভিতরে ছিলেন। প্রথমত এটা 6 নম্বর মামলা ছিল, আর এই ট্রাইব্যুনালের 4র্থ রায় দিচ্ছে ট্রাইব্যুনাল 2। আর এখানে বিশেষ করে সুপিরিয়র রেসপন্সিবিলিটির যে অভিযোগটা আনা হয়েছে, আলবদর বাহিনীর যে দ্বিতীয় কমান্ডার ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এটা প্রসিকিউশন সাংঘাতিকভাবে প্রমাণিত ফাঁসি দেওয়া হয়েছে। এবং আরেকটি ঘটনা যেটি হচ্ছে ফরিদপুরের বকচরে হিন্দু কমিউনিটির উপরে যে অত্যাচার, নির্যাতন এবং তাদেরকে দেশটাকে বাধ্য করা হয়েছিল, এবং ওখানে ধর্ষণের ঘটনা ঘটেছিল নারীদের উপরে, এই ঘটনার জন্য কিন্তু প্রমাণিত করার জন্য কিন্তু ফাঁসি। আরেকটা যে অভিযোগ, বড় অভিযোগ, যে আর্মি যে এমপি হোস্টেলে সুরকার আলতাফ মাহমুদ সহ বাকি 6-7 জনকে যে হত্যার নির্দেশদাতা হিসেবে যে অভিযোগ 5 নম্বর, সেই অভিযোগের ব্যাপারে আদালত কি রায়? সেই অভিযোগের বিষয়ে আদালত বলেছেন যে এই যে ঘটনা ঘটেছে, বিশেষ করে সুরকার আলতাফ আমরা একটু আপনার সাথে সকলের ট্রাইব্যুনালে আসছেন, অবশ্যই সন্তুষ্ট। আমি আদালতে প্রবেশ করার আগেই আমি 2 নম্বর ভিক্টরি প্রদর্শন করেছিলাম। সে যে
ধরনের অপরাধ করেছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, ৭১-এ খান সেনাদের সাথে আপনার যে অপরাধ কাজে নেতৃত্ব দেওয়ার অর্থাৎ সুপিরিয়র হিসেবে যে দায়, সেটা তো গোলাম আজমের ছিল, সেখানে ফাঁসি হয়নি। এটাতে আন্দোলন কি বলছেন? আমি গতকালই ওই গোলাম আজমের রায় প্রত্যাশা পূরণ হয় নাই আমার মনোভাব আমি ব্যক্ত করেছি, এবং আজকে আলী হোসেন মুজাহিদ এই রাম্বু বুঝতে পারছেন সে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে। আর যে কথাটা বলবো, তাকে জাতীয় পতাকা দিয়ে যারা পুরস্কৃত করেছে, মন্ত্রিত্ব দিয়েছে, তাদেরও কাজ করে দাঁড় করাতে হবে। মঞ্জুর একজন মুক্তিযোদ্ধার কথা শুনছিলেন, উনি আমরা শুরু থেকে দেখে এসেছি প্রত্যেকটি রায়ে পাশে থাকেন এবং এখানে এর ভিতরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আদালত থেকে বেরিয়ে এসেছেন এই মামলার রাষ্ট্রপক্ষের যিনি প্রধান কৌশলী, তার মতামত শোনার একটু চেষ্টা করবো। আপনি এসব দেখতে পাচ্ছেন যে জায়গাটা আসলে খুবই সমস্যার সংকুল এবং এখানে দাঁড়িয়ে আসলে সুস্থভাবে কারোর কথা শোনা খুব মুশকিল। তবে আমরা চেষ্টা করবো যে তার কথা শোনার জন্য আমরা রাষ্ট্রপক্ষের আইন প্রধান কৌশলের বক্তব্য শুনবো নিশ্চয়ই।
আমি বাঙালি জাতি দীর্ঘ 42 বছর যাবৎ যে প্রত্যাশায় ছিল, যে প্রতীক্ষায় ছিল, সেই আশা বাঙালি জাতি দুঃখে দুঃখে যেটা ঘুরে কাটছিল 71 সালে এই আলবাদর এবং অর্থায়ন ছাড়া এবং ইসলামী ছাত্র সংঘের নেতা কর্মীদের মধ্যে দিয়ে যে আলবাদর বাহিনী গঠন করেছিল, সেই আলবাদরে যে নৃশংস ঘটনা গুলি ঘটিয়েছিল, মানবতা বিরোধী অপরাধ করেছিল, আজকে তাই প্রমাণ হয়েছে। তাই জাতির সাথে আজকে প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন আমরা দীর্ঘদিন যাবৎ এই 42 বছর পরে খুঁজে খুঁজে এসে এই সাক্ষ্য প্রমাণ মাননীয় ট্রাইব্যুনালে প্রদান করে অকার্যভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসামিরা আজকে অপরাধী, যারা একদিন গর্ব করে আমরা কথা শুনছিলাম রাষ্ট্রপক্ষের কৌশলীদের এবং তারা বলছিলেন যে এটাতে তারা সন্তোষ প্রকাশ করছেন এবং একই সাথে কিভাবে সেই সময় অপরাধ সংঘটিত হয়ে গেছিল সে বিষয়ে তারা বলছিলেন। তো আমরা আরো কথা শুনবো, নিশ্চয়ই এখানে যারা এসছেন আমরা সরকার পক্ষের কথা শুনলাম এবং আমরা এই আসামি পক্ষের কথা হয়তো আমরা শুনবো, নিশ্চয়ই আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা নিশ্চয়ই এই মামলার সাথে যারা অন্যভাবে সংশ্লিষ্ট তাদের বিভাগের সপক্ষের কথা আমরা শুনব। আমরা এখন কথা বলবো আসামি পক্ষের একজন আইনজীবীর সাথে। আমরা সরাসরি সম্প্রচারে আছি এই মামলা। না, এরা এতে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আদালত যে দুটি চার্জে তাকে খালাস দিয়েছিল এবং সে একইভাবে অন্য চার্জগুলোতেও কিন্তু খালাস দেওয়ার মতো ছিল, যেহেতু তিনি জামাত ইসলামী করেন এবং জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং তাকে সুপারিয়র রেসপন্সিবিলিটি দেখিয়ে মূলত এই মামলায় কনভিকশন দেওয়া হয়েছে। আপনারা দেখে রাখবেন যে 2010 সালের ডকুমেন্টসের উপরে রিহাই করেছে আদালত এবং যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে তাকে সম্পৃক্ত করা হয়েছে তিনি কোনোভাবেই কিন্তু এগুলোর সাথে সম্পৃক্ত নয়। মিয়ার প্রেজেন্স কাউকে অপরাধী করা যায় না, আর আর্মিটা কোন সিভিলিয়ানের নির্দেশে কোন হত্যাকাণ্ড ঘটায় না। সুতরাং মুজাহিদ সাহেব কমপ্লিটলি ইনোসেন্ট এবং এই রায় অভিযুক্ত আলবদর বাহিনীর সুপিরিয়র কমান্ডার না, উনি কোথাও আলবদরের কমান্ডার ছিলেন না, এটা তারা প্রমাণ করতে পারেননি। একজন ছাত্র সংগঠনের নেতা আলবদর বাহিনীর কমান্ডার কি করে থাকতে পারে? কারণ একজন স্টুডেন্টকে তো এত বড় দায়িত্ব কেউ দিতে পারে না। সুতরাং আদালতে এটা সংঘাতিকভাবে প্রমাণিত হয়নি, সেটা আপনারা আমরা আপিল করবো এবং আমরা আশা করছি উচ্চ আদালতে আমরা খালাস পাবো। অনেক ধন্যবাদ মঞ্জুর। আমরা আসামের পক্ষের একজন আইনজীবীর বক্তব্য শুনছিলাম, একে একে আমরা অন্যদের মতামত জানানোর চেষ্টা করবো। আপনি জানেন যে এই আদালত পক্ষে উপস্থিত ছিলেন আলী হোসেন মোহাম্মদ মুজাহিদের সাক্ষী হিসেবে তার ছেলে। আমরা তার জন্য অপেক্ষা করছি তার মতামত জানবো। তবে তার আগে আমরা যদি একটু অন্যান্য যারা আদালত পক্ষে উপস্থিত ছিলেন, অন্যান্য আইনজীবী যারা ছিলেন তাদের একটু মতামত জানার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জায়গাতে নিশ্চয়ই নানান রকম আমরা নতুন এখানে আসামি পক্ষের এবং সরকার পক্ষের অন্য কোন প্রত্যক্ষদর্শী আদালত যারা ছিলেন কিংবা বিচার প্রক্রিয়ার সাথে তাদের কাউকে পাওয়া মাত্র আমি আবার আপনাদের সামনে নিয়ে আসবো। আপনি দেখতে পাচ্ছেন আদালত চিত্র।
এই রায়ের ব্যাপারে তারা জানাবেন কিছুক্ষণ পরে। এর মধ্যে ভেতরে যারা ছিলেন অর্থাৎ সরকার পক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী তারা তাদের মতামত জানিয়েছেন। সরকার পক্ষ জানিয়েছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট, অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন যে তারা সন্তুষ্ট নন এই রায়ের ব্যাপারে এবং তারা আপিল করবেন। আপনারা দেখছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরের ছবি, যেখানে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উল্লাস প্রকাশ করা হচ্ছিল এই রায়ের ব্যাপারে। আপনারা জানেন যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আদালত এরই মধ্যে ফাঁসির রায় দিয়েছেন। তার বিরুদ্ধে 7 ধরনের অভিযোগ ছিল, এর মধ্যে 6 এবং 7 নম্বর অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। সেগুলো প্রমাণিত হয়, এর মধ্যে 2 এবং 4 নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি। ঘটনা প্রমাণিত হলেও ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়নি। এর আগে কথা হচ্ছিল আসলে সব মিলে যে রায়ের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি। স্বাভাবিকভাবেই আপনি অনেককে হারিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় নিজে মুক্তিযুদ্ধ করেছেন, ফলে আপনি আপনার সন্তোষের কথা জানাচ্ছিলেন এবং বলছিলেন যে সব মিলে এই রায় থেকে আমরা কি পেতে যাচ্ছি সে ব্যাপারে যদি আরেকটু বলতেন। আসলে যেটা এটার মধ্যে যেটা প্রমাণিত হলো যে ন্যায় এবং সত্য প্রকাশিত হয়, কোনোভাবে চাপিয়ে রাখা যায় না। যেমন করে আজকে স্বাধীনতা 42 বছর পর এই ন্যায় এবং সত্য প্রকাশিত, যদিও সত্য তো নয়, একটু অত্যন্ত খণ্ডিত, তারপরে এরও অনেক মূল্য রয়েছে এবং এই ন্যায় এবং সত্যকে আঁকড়িয়ে ধরে এই সত্যকে, এই ন্যায়কে সমস্ত দেশ এবং সমস্ত বিশ্বব্যাপী বিস্তৃত করার দায়িত্ব কিন্তু আমাদের। একটি বোধহয় আশঙ্কার কথা আপনিও বলছিলেন একটু আগে, অনেকের কাছ থেকে আমরা শুনলাম, সেটা হচ্ছে যে এর রায়ের প্রতিফলন হবে কিনা, রায়টি কার্যকর করা যাবে কিনা সেটি নিয়ে, এবং সেখানে রাষ্ট্রপতির একটি ক্ষমতা রয়েছে ক্ষমা করে দেয়া, এবং বর্তমান সরকারের কিন্তু পার্লামেন্টের সেই পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে যার মাধ্যমে এই যে ক্ষমতাটি রয়েছে রাষ্ট্রপতির, তার যে নিরঙ্কুশ ধরন রয়েছে সেটিকে পরিবর্তন করা যায়। সেই ব্যাপারে কি আপনাদের কোনো প্রস্তাব আছে? হ্যাঁ, আমি তো গতকালও বলেছি, আজও বলেছি আপনাকে এর আগে, যে সেটার মধ্যে একটা সুনির্দিষ্ট প্রস্তাব থাকা উচিত যে কোন ধরনের অপরাধ রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন আর কোনটা পারবেন না, এটা আমার মনে হয় এটা আলাদা করে দেওয়া প্রয়োজন। এক, দ্বিতীয় কথা, এই ধরনের অপরাধ যেগুলো কিনা সারা বিশ্বের মূল্যবোধের সাথে সংশ্লিষ্ট, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং এগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই যেটা রয়েছে জেনোসাইড এটসেট্রা, এগুলো আপনার মনে হয়, আমার মনে হয় কোন ব্যক্তি, রাষ্ট্র কিংবা কোন সংগঠনের ক্ষমা করার অধিকার নাই। আসবো আবার ওই আলোচনাতে। একটু আমরা শাহবাগে যেতে চাচ্ছি, সেখানে আছেন সহকর্মী জি মুস্তাফিজুল আলম এবং তার সাথে সম্মত রয়েছেন ইমরান সরকার, গণজাগরণ মঞ্চের মুখপাত্র। মুস্তাফিজ, আপনার কাছে যাচ্ছি। মঞ্জুর, রায় ঘোষণার পরে এখানে অন্যান্য সময় যেরকম উচ্ছ্বাস হয়, সেই উচ্ছ্বাসটা অনেকটা কম ছিল এখানে, কারণ আপনি জানেন যে গোলাম আজমের রায় নিয়ে যে প্রত্যাশা ছিল এখানকার গণজাগরণ মঞ্চের এবং তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ না হয় কিছুটা হতাশা তাদের মধ্যে কাজ করেছে। তবে আজকের যে ফাঁসির রায় হয়েছে, সেখানে যতটা না খুশি হতে পেরেছেন তার চেয়ে বেশি হতাশা ব্যক্ত করেছেন গোলাম আজমের রায়কে কেন্দ্র করে। সেই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান সরকার।
গোলাম আজমের রায় পাওয়ার পর আপনাদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, আজকের রায়ের পর সেটা কি কেটেছে কিছুটা হলেও? না, মূল যে বিষয়টি আমরা আজকের যে রায়, মুজাহিদের যে রায়, মূলত তার তো সর্বোচ্চ শাস্তি হবারই কথা ছিল। তার যে অপরাধ, সে তাদের সেই হিসেবে আমাদের প্রত্যাশিত রায় আমরা পেয়েছি মুজাহিদের ক্ষেত্রে। আপনারা একটা জিনিস দেখেন যে গোলাম আজমের ক্ষেত্রেও কিন্তু তার অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, তারও সর্বোচ্চ শাস্তি হবারই কথা ছিল। কিন্তু তার বয়সের অজুহাত দেখিয়ে যে রায়টি দেওয়া হয়েছে, সেটা আমাদের হতাশ করেছে, এবং সেই হতাশা কিন্তু আমাদেরকে অন্য কোনো রায়ের মাধ্যমে আমাদের কাটবার কোনো সুযোগ নেই। কারণ এক একটা অপরাধী আলাদা আলাদা ভাবে তার অভিযোগে অভিযুক্ত এবং তার অপরাধের যে মাত্রা। আপনারা দেখেছেন যে গোলাম আজম সে গণহত্যার একজন আর্কিটেক্ট, গণহত্যার সে মূল পরিকল্পনাকারী। তাই তার রায়ের সাথে আমরা আসলে কোনো রায়কে কিন্তু আমরা মেলাতে পারছি না, কোনো রায়কে আমরা তার সাথে কম্পেয়ার করতে পারছি না। আরেকটি বিষয়, আপনি একটু আগে বলছিলেন যে আপিল করার বিষয়টি, গোলাম আজমের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে আপনারা নিজেরা আপিল করবেন, বিষয়টা কিভাবে? হ্যাঁ, মূলত যদি আইনগত কোনো ব্যবস্থা থাকে, যে সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে যদি আপিল করবার কোনো ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে যদি গোলাম আজমের আপিল না করা হয় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে, আমরা সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা আপিল করবার ঘোষণা দিচ্ছি। আজকের রায়ের পর আপনাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি কি হবে? হ্যাঁ, আপনারা জানেন যে আজকের যে রায়, সেই রায়টি আমাদের প্রত্যাশিত রায়, কিন্তু গোলাম আজমের রায়ের যে বিষয়টি, সে বিষয়টি আমরা প্রত্যাখ্যান করেছি, এবং আমাদের যে আন্দোলন, আমরা সেই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা আমরা ইতিমধ্যেই দিয়েছি। এবং আপনারা জানেন যে রমজান মাসের কারণে আমরা আমাদের কার্যক্রমে কিছুটা পরিবর্তন এনেছি। তাই আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা আমাদের যে অবস্থান, এই অবস্থান আমরা রাজপথে এই অবস্থানকে না রেখে, রাস্তা বা কোনো জায়গায় আমরা আমাদের আন্দোলনকে না রেখে আমরা পরিবর্তিত আমরা কর্মসূচি আমরা ঘোষণা করব, যার মাধ্যমে আমাদের যে প্রতিবাদ এবং সাধারণ মানুষকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করবার যে চেষ্টা, সেটা আমরা চালিয়ে যাব। আরেকটি বিষয়, যে আগের যে রায়গুলো হয়েছে এবং সেগুলো আপিল করা হয়েছে, সেই আপিলগুলোর ব্যাপারে আপনাদের দাবিটা কি? হ্যাঁ, আপনারা জানেন যে যে রায়গুলো হয়েছে, যে ফাঁসির রায়গুলো হয়েছে, 4টি রায় হলো ফাঁসির, সেই রায়গুলো যত দ্রুত সম্ভব আমরা বাস্তবায়নের দাবি জানিয়েছি। যত দ্রুত সম্ভব সেই রায়গুলোকে কার্যকর করবার আমরা জোর দাবি জানাচ্ছি। এবং আরেকটি বিষয়, যে কাদের মোল্লার যে রায়টি হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যে আপিল, সেটাতে আমাদের মনে হচ্ছে যে এটা বিলম্বিত হচ্ছে। তাই আমরা দাবি জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব সেই আপিলের কার্যক্রম শেষ করে, আপিলের রায় প্রদান করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবার আমরা দাবি জানাচ্ছি। আমাদের শুনছিলেন যে তাদের আন্দোলনের যে পর্যায়ে তারা এসে পৌঁছেছেন, সেখানে গোলাম আজমের রায় তাদেরকে হতাশ করেছে, কিন্তু আজকের রায়। মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও চলে যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে আছেন সহকর্মী আরিফুল সাজ্জাদ। একটু বিস্তারিত জানাবেন আমাদের রায় সম্পর্কে। আরিফুল সাজ্জাদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। একটু বিস্তারিত জানান আমাদের রায় সম্পর্কে। মঞ্জুর, ইতিমধ্যে আসলে সব ধরনের প্রতিক্রিয়া হয়তো দর্শকদের দেখানো হয়েছে, যে রায়টা কি হলো এবং রায়ের পরে যারা সরকারপক্ষের কৌশলী আছেন তারা কি প্রতিক্রিয়া দেখেছেন। আসামি পক্ষের প্রধান কৌশলী কিন্তু আজকে আসেননি, তিনি যথারীতি বিকেল 3টায় তার বাসভবনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন। সে যাই হোক, আপনি জানেন যে মঞ্জুর, যে মামলার আজকে রায় হলো, সেই মামলার আসামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তার বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বড় যে অভিযোগ, কুখ্যাত আল বদর বাহিনী মুক্তিযুদ্ধের সময় যে বাহিনী গঠন করা হয়েছিল, সেই বাহিনী যে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তার দ্বিতীয় কমান্ডার ছিলেন আলী হাসান মুজাহিদ। এবং একটি অভিযোগে বলা হয়েছে কিন্তু যে ঢাকায় নাখালপাড়ায় যে সেনাবাহিনীর ক্যাম্প ছিল তখনকার পাকিস্তান সেনাবাহিনী, সেখানে কিন্তু সুরকার আলতাফ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা যারা ইমামের ছেলে রুমি, বদি, জুয়েল, অনেককে ধরে নিয়ে যায় কিন্তু সেখানে অত্যাচার করা হয়েছিল, এবং এটার মাস্টার মাইন্ড ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। সুরকার আলতাফ মাহমুদের বোন আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন। অবশেষে দীর্ঘ 42 বছর পরে আপনাদের চোখের জলের পর এই রায় হলো, আপনার প্রতিক্রিয়াটা কি? এটা আমাদের জন্য একটা শান্তির নিঃশ্বাস ফেলার। আজকে আসার কারণ, আমি কোনোদিন আদালতে আসিনি, আজকেই প্রথম আসলাম আদালতে, এবং আমার চোখের সামনে থেকে আলতাফ ভাইকে ধরে নিয়ে গেছিল 1971 সালের
30শে ডিসেম্বর ভোর 5:30টায়। এবং আজকে রায়টা আমার শোনা খুব জরুরি ছিল যে আলতাফ ভাইয়ের জন্য রায়টা কি হয়, তাকে মেরে ফেলার রায়। শহীদ আলতাফ মাহমুদ সুরকার, আলতাফ মাহমুদ তো শুধু আমার ভাই বলে না, সে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরকার। কাজেই তার রায়টা কি হয়, শহীদ আজাদের রায়টা কি হয়, রুমি মামার রায়টা কি হয়, এটা শোনার জন্যই আজকে এসেছি, কারণ ওরা সবাই একসাথেই মারা গেছে। একটা বিষয় যে এই যখন এই মামলাটা হলো, এরপরে একটা বিভিন্ন সময় যাদেরকে সাক্ষী করা হয়েছিল তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। এর আগে কিন্তু গোলাম আজমের মামলার একজন সাক্ষীকে নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, শহীদ পরিবারের একজন হিসাবে সরকারের কাছে আপনারা কি দাবি করবেন সাক্ষীদের সুরক্ষার বিষয়ে? আমি আসলে আমার নিজের জন্য কোনো দাবি করবো না, কারণ সরকার যদি আমাদেরকে প্রোটেক্ট করতে যায় তাহলে সারা বাংলাদেশ উজাড় হয়ে যাবে, কারণ 30 লক্ষ শহীদের পরিবারকে তো আর সরকারের পক্ষে প্রোটেক্ট করা সম্ভব না। কাজেই আমার মনে হয় যার যার চেতনার ভেতরটা জাগ্রত করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে বড় করতে হবে, তাহলে আর কারো আশা করা উচিত না। আমি নিজেকেই নিজে বড় করতে পারবো। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মঞ্জুর, আরেকটি বিষয় সেটা হচ্ছে কিন্তু আমি যার কথা বলছিলাম সুরকার আলতাফ মাহমুদ, তার মেয়ে কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং তিনি সরাসরি যোগ দিচ্ছেন। শাওন, অনেক পরে আপনি হয়তো তখন ছোট ছিলেন যখন আপনার বাবাকে ধরে নিয়ে যেতেন, তার মামলার রায় আজকে হলো এবং এটার যে মাস্টার মাইন্ড তার সর্বোচ্চ সাজা হয়েছে, আপনাদের প্রতিক্রিয়াটা কি? অবশ্যই অবশ্যই খুব আনন্দের, এবং আমরা জানি এখনো মার সাথে কথা বলতে পারিনি, মা ফোন অফ করে রেখেছে। আজকে আমরা বসেইছিলাম যে এই রায়টা আসলে আমাদের জন্য এই 42 বছরের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা রায়। তবে আমি বাংলাদেশের সবাইকে আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে হয়তো আদালতের কাছে একটা জিনিস আমি জিজ্ঞাসা করবার জন্য অনুরোধ করতে পারি, সেটা হলো এই ক্র্যাক প্লাটুনের সাথে যখন আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, এদেরকে কয় তারিখে মারা হয়েছিল এবং কোথায় রাখা হয়েছিল, এটা হয়তো এই মুজাহিদরা জানেন, যেহেতু ওনাদেরই মাস্টার জানা হয়েছিল। আমরা তো 42 বছর পরে এই ছোট্ট প্রশ্নটুকু এখনো রয়ে গেছে আমাদের। একটা বিষয় বিশেষ করে গত পরশুদিন যে রায়টা হলো, প্রধান যিনি এই সব কর্মকাণ্ডের হোতা প্রমাণিত হওয়ার পরে তার সাজা, এই বিষয়ে শ্যামলী নাসরিন চৌধুরী ডক্টর আলিম চৌধুরীর মেয়ে কি লেখা লিখেছেন যে তিনি দীর্ঘশ্বাস ফেলেছেন এবং বলেছেন প্রধান যিনি এই সব ঘটনা ঘটিয়েছিলেন তাকে সাজা দেওয়া হলো না। শহীদ পরিবারের সন্তান হিসাবে আপনার এই দুটো মামলা যে দুই ধরনের রায় হলো প্রমাণিত হওয়ার পরে, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি আদালতের উপরে আসলে কোনো কথাই বলতে চাই না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জাজরা আছেন, যারা এই ব্যাপারে সবকিছু কাজ করেছেন, নিশ্চয়ই এনাদের কাছে প্রমাণ আছে, সবকিছু আছে, দেখেই সব কাজ করেছেন। আমি আসলে আদালতের উপর শ্রদ্ধা রাখতে চাই, কারণ ভবিষ্যতে ওনাদেরকে অনেক দরকার হবে। আরেকটি বিষয়, গত পরশু রায়ে আরেকটি বিষয় এসেছে, যেটা যে জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে বলা হয়েছে এবং তাদের যে ছাত্র সংগঠন, ছাত্র সংঘ, পরে যেটা ছাত্র শিবির হয়েছে, সে বিষয়ে কিন্তু কথা বলা হয়েছে যে এখনো সেই সংগঠনটি আগের মতো তৎপরতা চালাচ্ছে এবং তরুণ প্রজন্ম অনেকে, যেমন আপনার বয়সে অনেকে ছাত্র শিবির করে, যে সংগঠনের অতীত দ্বারা হচ্ছে সরাসরি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই যে তরুণ প্রজন্ম যারা এখনো এই সংগঠনের সঙ্গে জড়িত, তাদের আপনি কি বলবেন, তাদের উদ্দেশ্যে কি বলা আছে? তাদের উদ্দেশ্যে যেটা বলবো যে আজকের যে রায়টা যখন ঘোষণা করা হচ্ছিল, সেই সময় কিন্তু জামাতকে যুদ্ধ 71-এর সময় যে একেবারেই পেছনে ছিল এবং চাক্ষুষও ছিল, এটা কিন্তু মোটামুটি আজকে প্রমাণিত হয়ে গেছে। সুতরাং জামাতের জন্য খুব ভালো একটা দিন আসছে না সামনে। আর ওই কারণেই বললাম যে ট্রাইব্যুনালকে আমাদের প্রয়োজন আছে, তার ট্রাইব্যুনালের সাথে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেই সামনে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা জয়ী হতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাজুল, আপনি শুনছিলেন যে শাওন কি বলছিলেন, শিমুল ইউসুফ কি বলছিলেন। মাজুল, আরেকটা বিষয়, এখন পর্যন্ত 6টা রায় হলো, তার মধ্যে 4টি মামলার রায় দিয়েছে ট্রাইব্যুনাল 2 এবং 6টা মামলার মধ্যে কিন্তু বিশেষ করে 5টা মামলা একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য বিষয় যে সবগুলোতে জামায়াতে ইসলামের ভূমিকা, মুক্তিযুদ্ধের সময় তারা কি ভূমিকা রেখেছিল সেটার কিন্তু একটা বিশ্লেষণ রয়েছে এবং বিচারকরা বলেছেন তথ্য প্রমাণের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে জামায়াতে ইসলাম ইচ্ছাকৃতভাবে
উদ্দেশ্যমূলকভাবে 1971 সালে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন। শুধু তাই করেনি, এর বিপরীতে যারা বাংলাদেশের পক্ষে স্বাধীনতা যুদ্ধ করছিলেন তাদের যারা সমর্থক এবং তারা যারা নিরস্ত্র অবস্থায় ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু সশস্ত্রভাবে তারা অবস্থান নিয়েছিলেন এবং তারা যুদ্ধাপরাধ করেছিলেন। আন্তর্জাতিক আইন, আমাদের আইন সবকিছু মিলিয়ে কিন্তু যুদ্ধাপরাধের সংজ্ঞাটা হচ্ছে সেটাই নিরস্ত্র মানুষের উপর অত্যাচার করা, নির্যাতন করা এবং তাদেরকে হত্যা করা। মানে আরেকটি বিষয়, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে কিছুক্ষণ আগে রায় হওয়ার পরে কিন্তু সরকার পক্ষের কৌশলীরা এবং আরো অনেকে কিন্তু এখানে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে দূরে সরকার পক্ষের কৌশলী এবং বিভিন্ন সময় এর আগে মুক্তিযুদ্ধের সময় যারা যোদ্ধা ছিলেন তারা কিন্তু এই ট্রাইব্যুনাল চত্বরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু একটা বিষয় মাজুর, আজকে কিন্তু হরতাল দেখেছে যে সংগঠনের কথাটি আমি বললাম, সেই সংগঠনের একজন নেতা কিন্তু এই আলী আহসান মোহাম্মদ তারা হরতাল দেখেছে, তারা এই মামলায় অংশ নিয়েছে, তারা শুনানি করেছে, কিন্তু আজকে হরতাল দেখেছে এবং হরতালের পরে কিন্তু তাদের পক্ষ থেকে যারা মূলত এই মামলাটা করেছেন তারা কিন্তু কেউ এখানে উপস্থিত নেই। মাত্র আরেকটি বিষয় সেটা হচ্ছে যদি তারপরেও তাদের কয়েকজন এখানে অংশ নিয়েছিলেন আজকে বিশেষ করে জুনিয়র পর্যায়ের আইনজীবীরা, তাদের সঙ্গে যদি আমরা কথা বলতে পারি পরবর্তীতে আপনাকে তাদের প্রতিক্রিয়াটা আমরা জানিয়ে দেব। মাজুর আরেকটি বিষয়, এই রায়টি আজকে হলো এবং ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অন্যান্য সময় যেমনটা হয়, অন্যান্য মামলার ক্ষেত্রে যেমনটা হয় তেমনটা হবে না, অর্থাৎ আজকের দিন থেকে কিন্তু এই রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ যদি আপিলও হয় তারপরে কিন্তু এই ট্রাইব্যুনাল হাইকোর্টের মর্যাদা তুল্যর জন্য এই রায়ের কারণে কিন্তু এই আসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কারাগারে নির্জন সেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবং যদি আপিল করে উভয় পক্ষ তাহলে কিন্তু তারা সময় পাবে 8 থেকে 30 দিন। মাজুর মোটামুটি এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে শিমুল ইউসুফ এবং শাওনকে ধন্যবাদ দিচ্ছি, যথাক্রমে শহীদ আলতাফ মাহমুদের বোন এবং কন্যা। তারা তাদের প্রতিক্রিয়া জানালেন এবং স্বাভাবিকভাবে তাদের চেহারায় এক ধরনের প্রশান্তি দেখা গেল। এত বছর পরে বিচারটা হলো এবং একটা ছোট্ট প্রশ্ন আলতাফ মাহমুদের মেয়ে করলেন, তা হচ্ছে যে কবে কোথায় তাদেরকে হত্যা করা হয়েছে, আলতাফ মাহমুদ সহ শহীদ রুমি সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের। আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইব যে এই যে এক ধরনের প্রশান্তি এসেছে যারা এই বিচারের সাথে জড়িত, একই সাথে তাদের মধ্যে কিন্তু আপনি সহ সবার মধ্যে এক ধরনের খুব ধৈর্য রয়েছে এই প্রশ্নে। তারা কিন্তু সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই কথা বলছেন আদালত সম্পর্কে এবং গোলাম আজমের মামলার রায় সম্পর্কে শহীদ পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা কিন্তু বলছেন যে আদালত যে রায় দিয়েছেন তার প্রতি তারা সম্পূর্ণ শ্রদ্ধাশীল, কারণ আদালতের সামনে যে যুক্তি ছিল, যে ধরনের প্রমাণ ছিল তার উপর ভিত্তি করে তারা তাদের রায় দিয়েছেন। এই ক্ষেত্রে আজকে আদালতেরও একটি মন্তব্য এসেছে যে ফাঁসি চাই ধরনের কথাবার্তা কিংবা আদালতের রায় মানি না প্রত্যাখ্যান করছে, এই ধরনের মন্তব্য তারা আদালত অবমাননা হিসেবে দেখছেন। একই সাথে আবার তরুণ প্রজন্ম মাঠে রয়েছে, তাদের আবেগ স্বাভাবিকভাবে বেশ প্রগাঢ়। এক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি যেটা বলবো যে তরুণ প্রজন্ম যে দাবিটি তুলছে কিংবা যে কনক্লুশনে পৌঁছে যে গোলাম আজমের শাস্তি আপনার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল কিংবা তার অপরাধ মৃত্যুদণ্ড তুল্য, মৃত্যুদণ্ডযোগ্য, আমি মনে করি কথা ঠিকই। তবে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। একই সাথে আমি বলবো যে উদ্যোক্ত আমি জামাতের মধ্যে দেখেছি, যে উদ্যোক্ত আমি গোলাম আজমের মধ্যে দেখেছি, যদি এমনটা হতো, এটাকে আমি একটা অপশন বলছি, এটা বিচারকে অগ্রাহ্য করবার জন্য নয়, সেটা হলো যে বিচারক যদি রায় দিতেন আপনার মৃত্যুদণ্ড এবং তারা যদি অ্যাপিল করত এবং তারা যদি অ্যাপিল করে যদি ক্ষমা ভিক্ষা করত, তারপর যদি তার শাস্তি কমিয়ে এনে 90 বছর করুক, 50 বছর যদি করত, তাহলে আমার মনে হয় বিষয়টি অধিকত শোভন এবং জাতির জন্য মর্যাদা করত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে বিদায় নেব এই পর্যায়ে, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য, তথ্য এবং মন্তব্য করার জন্য। আমরা আবারও যাব আমাদের একজন সহকর্মীর কাছে, তিনি রয়েছেন ট্রাইব্যুনালে। আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের ধন্যবাদ।
দর্শক আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আমাদের সহকর্মীর সাথে রয়েছেন এই মামলায় সাজাপ্রাপ্ত আসামি অর্থাৎ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পুত্র। চলে যাচ্ছে মাজুর, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে যারা মামলা লড়েছিলেন, প্রধান যারা কৌশলী ছিলেন, তারা কিন্তু আজকে এজলাসে ছিলেন না, কিন্তু তাদের জুনিয়র পর্যায়ের কয়েকজন আইনজীবী এখানে ছিলেন। আরেকটি বিষয়ে আপনি যেমনটা বলছিলেন যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছোট ছেলে আলী আহমেদ মামরুল আমার সঙ্গে যোগ দিচ্ছেন, সরাসরি তার সঙ্গে কথা বলবো। মামরুল, একটা বিষয়, আদালতে আপনি ছিলেন এবং পুরো রায় দেওয়ার আগে বিষয়টা কিন্তু তারা বিশ্লেষণ করলেন। বিশ্লেষণ করে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে বলা হলো যে 71 সালে যে কুখ্যাত আলবদর বাহিনী করা হয়েছিল তার সুপিরিয়র কমান্ডার তিনি ছিলেন। বিশেষ করে তরুণ প্রজন্মের একজন হিসাবে মুক্তিযুদ্ধের সময় যে ঘটনা ঘটেছিল, আলবদর বাহিনী যে ঘটনাটা ঘটেছিল, সেটা আপনি কিভাবে দেখেন? আমি এই আমাদের এই মামলায় প্রসিকিউশনের 17 নম্বর সাক্ষী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব আব্দুর রাজ্জাক খানের একটা রেফারেন্স দিতে চাই। উনি ওনার জেরায় পরিষ্কারভাবে বলেছিলেন যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আলবদর, রাজাকার, শান্তি কমিটি বা আল শামস এই ধরনের কোন অভিযোগী কোর্সের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি তার তদন্তকালে এমন কোন তথ্য পাননি। এবং উনি জেরাতে এটাও স্বীকার করেছেন যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 1971 সালে কোন অপরাধ সংগঠন করেছেন এই মর্মে বাংলাদেশের কোন থানায় 1971 থেকে আজ পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়েছে, কেউ করেছে কোন ব্যক্তি বা ব্যক্তি, এরকম কোন তথ্য তিনি তার তদন্তকালে পাননি। সুতরাং আমি মনে করবো যে মামলা যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি যে ব্যাপারটা তার মামলার তদন্তকালে পেয়েছেন ওটাকে যদি আমি বেশ করি, তাহলে আমি বলবো যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমার বাবা তার বিরুদ্ধে যে কথাটা আপনি বললেন এটা সম্পূর্ণ ভুল এবং অগ্রহণযোগ্য একটা বক্তব্য। কারণ হচ্ছে উনি সেই সময় একজন ছাত্র ছিলেন এবং ট্রাইব্যুনাল যেটা বলেছে যে 19 অক্টোবর সালে 1971 উনি ছাত্র সংঘের সভাপতি হলেন। তা আমার এখানে প্রশ্ন হচ্ছে, ছাত্র সংঘের যদি উনি অক্টোবরের সভাপতি হন তাহলে ছাত্র সংঘে এর আগে আলবদরের কমান্ডার কে ছিল? অর্থাৎ দেখা যাচ্ছে যে অক্টোবর থেকে যদি ওনাকে আলবদরের কমান্ডার তৈরি তার আগে কমান্ডার কে ছিল? কারণ আমরা তো জানি অবশ্যই আলবদর নিশ্চয় অক্টোবর থেকে প্রতিষ্ঠিত হয়। আমি বলবো যে এখানে যে কথাগুলো তিনি বলেছেন এই কথাগুলো আমাদের উপরে ইনজাস্টিস করা হয়েছে এবং আমি বলবো যে আমার বাবা যেটা ডকেও বলেছেন যে উনি 100% নির্দোষ, কিন্তু ওনার উপরে 100% ইনজাস্টিস করা হয়েছে। একটা বিষয়, আজকে কি আপনার বাবার সঙ্গে আপনার কথা হয়েছে রায়ের পরে পর্যন্ত? যখন এজলাসে ছিলেন সেই পরিমাণ কোনো কথা হয়নি, কারণ চারপাশে তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছিল। আমাকে জাস্ট উনি যাওয়ার সময় উনি বললেন যে এটা ইসলামী আন্দোলনে যারা নেতা, তাদের ইসলামী আন্দোলন যারা করেন তাদের উপরে এই ধরনের অত্যাচার অতীতেও নেমে আসছে, এখনো আসছে এবং উনি আমাদেরকে বলেছেন ধৈর্য ধরতে এবং আমরা আল্লাহর কাছে ন্যায় বিচার কামনা করি। আমরা এই রায় সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে অবশ্যই এর বিরুদ্ধে আপিল করবো। একটা বিষয় সেটা হচ্ছে যে 42 বছর পরে একটা ক্ষতর সামনে দাঁড় করিয়ে দিয়েছে এই ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় যে ঘটনা ঘটেছিল, একদিকে দেশ স্বাধীন হলো, অন্যদিকে যে নির্যাতন হয়েছিল, অত্যাচার হয়েছিল, সেই যারা করেছিল তাদের বিচার করার জন্য গঠন করা হয়েছে এই ট্রাইব্যুনাল। এই বিচারটাকে আপনি কিভাবে দেখেন? আমি বিচার নিয়ে কিন্তু আমার কোনো দ্বিমত নেই। আমি বিচারের ভিতরে যে রাজনৈতিক এলিমেন্টস গুলো আছে, পলিটিক্যাল এলিমেন্টস, এবং একটা জিনিসটা খুব পরিষ্কার যে এখানে জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে টার্গেট করে করে বিচার করা হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তো এটার ভিতরে একটা রাজনৈতিক একটা অংশ আছে। আমি এই বিষয়টা বিরোধিতা করি এবং আমি মনে করি যে এটার একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত ছিল এবং এটা এরকম মনে করার কোনো কারণ নেই যে 1971 সালে জামাত ইসলামী সব করেছে। ব্যাপারটা হচ্ছে যে তখন তো আমাদের যুদ্ধটা হয়েছিল দখলদার পাকিস্তানি বাহিনীর সাথে। অন্যান্য আরো অনেকে এটার সঙ্গে এই অপরাধে যুক্ত ছিল। যাই হোক, মাকরুর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মঞ্জুর, আপনি শুনছিলেন যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং রায় নিয়ে একজন যার আজকে সর্বোচ্চ সাজা হলো, ফাঁসি হলো, তার ছেলে তরুণ প্রজন্মের একজন মাকরুর তিনি কি বলছিলেন। মোটামুটি এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। এর বাইরে তো সাক্ষীরা এসেছিলেন কয়েকজন। আমরা মুনতাসির মামুনকে দেখেছি, যদিও তিনি এই মামলার সাক্ষী নন। তারা কি বলেছেন যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, অর্থাৎ যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের কি কোনো মন্তব্য আপনি জানতে পেরেছেন?
মঞ্জুর, রায় হওয়ার পর পরে যেটা এখানে ঘটে আসলে যে এজলাসে সবাই থাকেন, তারা বের হয়ে আসেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়ে থাকেন এবং আপনি একটু দূরে দেখতে পাচ্ছেন যে একজন বীর মুক্তিযোদ্ধা তিনি কিন্তু এর আগে প্রতিক্রিয়া দিয়েছেন বিভিন্ন টিভি চ্যানেলে। এখন আমি সরাসরি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তিনি আসলে কি মনে করছেন এই রায়টাকে নিয়ে। আজকে এই অন্যতম যুদ্ধাপরাধী আলী হোসেন মুজাহিদ ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জল্লাদ বাহিনীর সাথে সহযোগিতায় প্রত্যক্ষভাবে সে হত্যা, খুন খারাপি, ধর্ষণ, লুণ্ঠন, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, জেনোসাইড এবং সংখ্যালঘুদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ঘরের ভিতরে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। আমার সহযোদ্ধা মুক্তিযোদ্ধারা যারা ৭১ সালে আমরা একসাথে ট্রেনিং নিয়েছি, সেই বদি রুমিদেরকে হত্যা করেছে আলী হোসেন মুজাহিদ। এই জামাতি ইসলাম। মঞ্জুর, আপনি শুনলেন যে উনি কি বলছিলেন। মামা বাহিনীর প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সময়, মামা নামে তিনি কিন্তু পরিচিত সবার কাছে এবং বীর মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি কিন্তু প্রতিক্রিয়া জানালেন যে সেই সময় কি হয়েছিল। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই মামলার একটা বিশেষ দিক কিন্তু সুপিরিয়র কমান্ডের যে দায় সেটা কিন্তু বর্তানোর বিষয় এবং সেই বিষয়ে কিন্তু এইখানে এই ট্রাইব্যুনালের শুনানিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তিনি আসলে তার সঙ্গে আমরা সরাসরি যোগ দিচ্ছি। আইনের ভেতরে থেকে একটি প্রক্রিয়ার ভেতরে যখন একটি রায় আসে, সেই রায়কে আপিল করবার সুযোগ রয়েছে। সেখানে রায় প্রত্যাখ্যান করবার মতো কোনো ব্যাপার নেই। সেই যদি কেউ বলে থাকে, কেউ বলে আমরা রায় প্রত্যাখ্যান করছি, সেটি হচ্ছে এই প্রক্রিয়াকে অবমাননা করা, এই ট্রাইব্যুনালকে অবমাননা করা, বিচার ব্যবস্থাকে অবমাননা করা, সেটি আদালত অবমাননার সামিল হবে বলেই কোর্ট তার মন্তব্য প্রদান করে। রেসপন্সিবিলিটির ক্ষেত্রে মুজাহিদকে সম্পৃক্ত করে বলা হয়েছে যে যে আলবদর বাহিনী এই কাজগুলো করেছে, এই অপরাধগুলো সংঘটন করেছে ৭১ সালে, তারা আসলে কারা ছিল? তারা ছিল হচ্ছে ইসলামী ছাত্র সংঘেরই কিন্তু সদস্যরা। আর ইসলামী ছাত্র সংঘের সদস্যদের যে নেতা মুজাহিদ, তার যে দায়িত্ব সেটি অন্যান্য যে অপরাধীরা রয়েছে, যারা অ্যাকচুয়ালি ঘটনাটি অপরাধটি সংঘটন হয়েছে, তার চাইতেও বেশি তার সম্পৃক্ততা। তবে এই মামলাতে যেটি একটি গুরুত্বপূর্ণ দিকের উন্মোচন হলো, নতুন জুরিসপ্রুডেন্স স্টাবলিশ হলো, সেটি হচ্ছে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, যেটি প্রসিকিউশন সুদীর্ঘ সময় ধরে সাবমিশন রেখেছে যে শুধুমাত্র সুপিরিয়র সাবঅর্ডিনেট রিলেশনশিপের ভেতরে নয়, কোনো একজন ব্যক্তি যদি একটি গ্রুপের কমন প্ল্যানের মধ্যে কোথাও কন্ট্রিবিউট করে, তাহলে তিনি পুরো গ্রুপের সমস্ত অপরাধের যে সমষ্টিগত দায়ভার সেটি পুরোটাই তার উপরে বর্তায়। মঞ্জুর, আপনি শুনছিলেন তুরিন আফরোজ বলছিলেন যে হচ্ছে সেই সময় কুখ্যাত আল বদর বাহিনীর অন্যতম নেতা হিসাবে কিন্তু তার বিরুদ্ধে তথ্য প্রমাণ প্রমাণিত হয়েছে এবং আদালত সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছে আলী হোসেন মোহাম্মদ মুজাহিদকে। মঞ্জুর, মোটামুটি এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। তার কাছ থেকে আমরা তুরিন আফরোজের মন্তব্য জানলাম এবং একই সাথে জানলাম বর্তমান মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আলী হোসেন মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ বাবরুলের মন্তব্য। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন শহীদ মনির চৌধুরীর সন্তান জনাব আসিফ মনির। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার কেমন লাগছে? আজকে সত্যি কথা বলতে কি আমি ব্যক্তিগতভাবে খুব ইমোশনাল ফিল করছি, বিশেষ করে কারণ এটা আমি আরেক জায়গায় সেদিন বলছিলাম যে স্বজন হারানোর বেদনা এবং বিশেষ করে এরকম মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাগুলো ঘটেছিল সেটাতে যারা স্বজন হারিয়েছেন, এই পরিবারের কষ্টগুলো বা এই মানুষগুলোর কষ্টগুলো কিন্তু অন্যরা অতটা বুঝতে পারবেন না। কিছুটা হয়তো সহমর্মিতা থাকতে পারে, কিন্তু ভেতরের যে জ্বালা যন্ত্রণা এটা কিন্তু বুঝবেন না। আমার আজকে আরো বেশি করে মনে পড়ছে যে আমাদের আমরা যে সংগঠন করি প্রজন্ম ৭১ শহীদ সন্তানদের সংগঠন, সেটির সভাপতি শাহিন রেজানুর এই বিচারের এই আসামির বিচারের সাক্ষী ছিলেন একজন। এবং আজকে রায় পাওয়ার আগেই কিছুদিন আগে আপনারা জানেন যে মিসেস সিরাজউদ্দিন হোসেন, শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের স্ত্রী, তিনি মারা গেছেন কয়েক মাস আগে। তো আমার আজকে ওনার কথা খুব মনে পড়ছে যে এই রায় তিনি দেখে যেতে পারলেন না এবং আমি মানে ভাবতে পারছি না যে তাদের পরিবারের আজকে কেমন কিরকম অনুভূতি হচ্ছে, মিশ্র অনুভূতি হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন শিমুল ইউসুফ, শহীদ আলতাফ মাহমুদের বোন এবং তার সন্তান শাওন, এবং তাদের মুখে আসলে এক ধরনের প্রশান্তির অভিব্যক্তি দেখেছি আমরা। স্বাভাবিক, মানে এটি কিন্তু আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি যে এই ভুক্তভোগী ফ্যামিলিগুলো যে এখানে কিন্তু প্রতিহিংসার ব্যাপার নয়, আমরা এটা একটা জাতির দায়বদ্ধতা এবং
এক ধরনের ক্লোজারও বলতে পারেন, যে কিছুটা হলেও একটা জায়গায় গিয়ে কিছু একটা সান্ত্বনা পাওয়া, যে একটা কিছু তো হলো, যে দোষগুলো করেছে। আমার মনে পড়ছে যে এই মুজাহিদ সাহেব কোন সময় মনে নেই, কিন্তু উনি বলেছেন, প্রকাশ্য বলেছেন যে বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। এগুলো আপনাদের টেলিভিশনে ফুটেজে হয়তো থাকবে। যিনি কথাগুলো বলেছেন আজকে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগগুলো প্রমাণিত হয়েছে এবং সর্বোচ্চ সাজা হয়েছে। আবার আসছে এই আলোচনায়। এখন আমরা দর্শকদের একটু নিয়ে যেতে চাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে। সেখানে আছেন সহকর্মী ফয়সাল। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। একটু জানাবেন কি অবস্থা সেখানে? আমরা সকাল থেকেই জানি যে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সেখানে অবস্থান নেওয়া হয়েছিল এবং তারপর রায় ঘোষণার পর ফাঁসি হওয়ার পর আমরা দেখছি তাদের মধ্যে এক ধরনের স্ফূর্তি উল্লাস। এখন কি অবস্থা সেখানে? ফুর্তি উল্লাস আসলে ছিল। আপনি যতদূর জানেন মঞ্জুর, যে 7টি অভিযোগ ছিল তার মধ্যে কিন্তু 5টি প্রমাণিত হয়েছে এবং ফাঁসি আসলে হয়ে যাওয়ার পরে কিন্তু বাইরে আমরা দেখতে পেয়েছি তাদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি, তাদের মিছিল দেখতে পেয়েছি এবং তারা আসলে আনন্দ প্রকাশ করছে। তাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটি পূরণ হয়েছে বলে তারা আমাদের বারবারই কিন্তু জানিয়েছে। তো এই মুহূর্তে আমার এখানে কিন্তু আছে 11 নম্বর সেক্টরের একজন মুক্তিযোদ্ধা আছে। তিনি যুদ্ধ করেছে সেই সময় এবং তিনি আসলে সেই সময়কার যে একজন মুক্তিযোদ্ধা, তিনি আসলে তার অভিজ্ঞতা থেকে বা তার কষ্টের থেকে আমাদের বলবেন যে এই যে রায়টা হলো তাতে আপনার আসলে প্রতিক্রিয়াটা কি? আমার প্রতিক্রিয়া বিভিন্ন রকমের। আপনাদের সাথে হয়তো আপনাদের 24কে ধন্যবাদ যে আপনি আমার 11 নম্বর সেক্টরের রহমান সরকারকে জিজ্ঞাসা করেছেন। 42 বছর স্বাধীন হয়েছে, স্বাধীনতার এত বছর পরে এসা একটা ফাঁসির অর্ডার শুনে একটু ভালো লেগেছে। সেটাও আমার শেষ পর্যন্ত হবে কি হবে না এটা নিয়ে আমরা ভীষণ সন্দেহান। যেটা 90 বছরের একটা সাহেস্তা করে দিয়ে দিল, ওইটা তো বাইক থেকে একটা আটকনার দিব নাকি কয়েকদিন পরে। আমরা এরকমও চিন্তা করতেছি যে গোলাম আজম যে এই দেশকে বিভক্ত করে দিতে, তাদের 90 বছর দিতে ফাঁসি না দিয়া, তার ফাঁসি হওয়া উচিত ছিল। তাদের 90 বছর দিতে ও 6 বছর পরে আবার এদের বাইক করে আটকনা দেয় কিনা মুক্তিযোদ্ধাদের মতো আমাদের, আমরা ওই একটা ভয় করতেছি। আবার মুজাহিদ দেশের মন্ত্রী ছিল, এত বড় মন্ত্রী ছিল, সেই মন্ত্রী এখন আবার তার ফাঁসি দিল। এই মন্ত্রী আবার কোন হাতে বাইরে যায় কিনা এটা আমরা আবার নিশ্চিত না যে ওনার ফাঁসি দিয়ে গেছে, কার্যকর হয়ে গেছে। অতএব কার্যকর না হওয়া পর্যন্ত এটাতে আমরা মুক্তিযোদ্ধা যারা বিশ্বাসী না। যেটা শুনতে পেলেন আসলে যে তারা কিন্তু এখনো আসলে সংশয় আছে, দ্বিধায় আছে যে যাদের ফাঁসি হয়েছে তাদের বা ফাঁসি রায় হয়েছে তাদের ফাঁসিটা আসলে এই দেশে কার্যকর হবে কিনা। তো এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন গেস্ট উপস্থিত আছেন এবং তার কাছ থেকে আমরা আসলে প্রতিক্রিয়াটা শুনবো যে এই যে ফাঁসির আজকে আদেশ হলো, তো আসলে আপনাদের প্রতিক্রিয়াটা কি? আমরা সংস্কৃতি কর্মীরা মনে করি যে 1971 সালে এই অপরাধীরা অস্ত্র হাতে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে আমাদের স্বাধীনতার পক্ষের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে দাঁড়িয়েছিল। নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা বিজয়কে রোধ করতে পারেনি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এটি সত্য। কিন্তু স্বাধীন বাংলাদেশে এই ঘাতক মন্ত্রী হয়েছিল, বিগত 4 দলীয় জোটের মন্ত্রী ছিল। আমরা এই কথা বলতে চাই যে সে দম্ভ সরকার বলেছিল যে বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধ হয় নাই। আজকে এই বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হলো অপরাধী যত শক্তি সঞ্চয় করুক না কেন সে কিন্তু বিচারের মুখোমুখি হতে হয় এবং তার জন্য তাকে শাস্তি পেতে হয়। আজকে এই মৃত্যুদণ্ড প্রদানের মধ্য দিয়ে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা যারা শহীদের উত্তরাধিকার, আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা মনে করি আমরা দায় মোচনের পথে যাচ্ছি, আমরা ঋণ মোচনের পথে যাচ্ছি। এই কথা স্পষ্টভাবে বলে রাখি। সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছে, সংগ্রাম করে স্বাধীনতা টিকিয়ে রাখতে হয়। মানুষ যদি সচেতন থাকে, ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলার মাটিতে এই রায় কার্যকর হবে, সেটি আমরা দেখতে পাবো। যেমনটা শুনলেন আসলে মঞ্জুর, যে এখানে যারা মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত আছেন তারা কিন্তু একটাই কথা বলছে যে এই রায়ের মধ্য দিয়ে আসলে যে দীর্ঘ প্রতীক্ষা তাদের, সেই প্রতীক্ষাটি পূরণ হয়েছে। এখন তাদের বিভিন্ন মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষের সংসদ যে এই রায় আসলে সঠিকভাবে বাস্তবায়ন হবে কিনা। মঞ্জুর। ফয়সাল হোসেন, ধন্যবাদ আপনাকে। ফয়সাল হোসেন কথা বলছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে থেকে এবং তার সাথে কথা হলো সংস্কৃতি কর্মী হাসান আরিফের সাথে এবং 11 নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডারের সাথে এবং তারা তাদের প্রতিক্রিয়া জানালেন এবং একই সাথে বোধহয় একটা সংশয় উঠে এসেছে তাদের কথায় যে এই যে বিচার এবং তার যে বাস্তবায়ন সেটির ক্ষেত্রে সারাক্ষণই যেন মাঠে থাকার একটি প্রয়োজন তারা অনুভব করছেন এবং এক ধরনের সংশয় কাজ করছে যে এই রায় আদৌ কার্যকর হবে কিনা।
কারণ এমন একটা সময়ে এসেছি আমরা যখন এই সরকারের একদম শেষের দিকে, এবং যদি কোনো ধরনের পালাবদল হয় আগামী নির্বাচনের পরে, সেক্ষেত্রে অনেকেই বলছেন যে যেহেতু বিরোধী জোটের সদস্য এই আলী আহসান মুজাহিদের দল জামাত ইসলামী এবং তিনি একসময় মন্ত্রীও ছিলেন, সেক্ষেত্রে আদৌ এই সাজা কার্যকর হবে কিনা। এবং সেখানে কোথায় একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে রাষ্ট্রপতির যে ক্ষমা ঘোষণার ক্ষমতা, আমরা এই সরকারের আমলেই দেখেছি 30 জনের বেশি অপরাধীকে ক্ষমা করে দিয়েছেন রাষ্ট্রপতি, এবং ভবিষ্যতেও পরবর্তী সরকার এসে এই যুদ্ধাপরাধের অভিযোগে যারা সাজাপ্রাপ্ত হলে তাদের ক্ষেত্রে এই ক্ষমতাটি ব্যবহার করা হবে কিনা তা নিয়ে একটি প্রশ্ন দেখা দিয়েছে। আপনাদের কি এই ব্যাপারে কোনো প্রস্তাব রয়েছে? শুরুতে যেটা বলতে চাই, আমি আজকেও দেখছিলাম এবং গোলাম নজরুলের রায়ের পরেও দেখেছি যে সরকারের যেমন আইনমন্ত্রী বা প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই রায় হওয়ার সাথে সাথে তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, তারা সন্তুষ্ট। তো আমি জানি না যে সরকারের লোকজন এই অনুষ্ঠান দেখছেন কিনা, কিন্তু আপনাদের মাধ্যমে বলতে চাই যে এটির কোনো দরকার নেই। তারা সন্তুষ্ট কি না সেটি আমাদের শোনার প্রয়োজন নেই। আমি আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ জানি, বর্তমান সরকারকে, যে তারা এই বিচার ব্যবস্থাটিকে চালু করেছেন, যেটা এর আগে কেউ করতে পারেনি। আইনকে সংশোধন করেছেন, ট্রাইব্যুনালকে তৈরি করেছেন, কিন্তু সেটাকে ট্রাইব্যুনালের মতো চলতে দেওয়া উচিত। এটি কিন্তু ওই যে মেঘের আশঙ্কাটাকে দেখিয়ে দিচ্ছে যে সরকার কিভাবে প্রভাবিত করতে পারে। বর্তমান সরকার হয়তো ভালো যে কাজগুলো করছে, এরপর অন্য সরকার আসলে এটির বিপরীতে কাজ করতে পারে। আমাদের বিচার ব্যবস্থাকে স্বাধীন করার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটির জন্য কিন্তু জনমত গঠন করতে হবে, এবং আমাদের যে সংসদ রয়েছে সেখান থেকে এটা আসতে হবে যে বিচার ব্যবস্থাটা যেন স্বাধীনভাবে চলে, সেটা যেন রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়, কোনোভাবেই যেন না হয়, আইনের মতো যাবে। কারণ এখন যে যতগুলো বিতর্ক উঠছে যে এই বিচার ব্যবস্থাটা ঠিক মতো চলছে কিনা, এটার মধ্যে অনেক গন্ডগোল রয়েছে, অথবা যে রায়গুলো হচ্ছে সেগুলো সঠিক নয়, যদি আমাদের আইন ব্যবস্থায় আসে থাকতো তাহলে কিন্তু এই বিতর্কগুলো উঠতো না। সবাই আইনের জায়গাটায় শ্রদ্ধাশীল থাকতেন যে না, যা বিচার হচ্ছে বা যেভাবে হচ্ছে সেগুলোর প্রতি আমরা শ্রদ্ধাশীল। এখানে তো বিচারের একটি ধাপ শেষ হল এবং এর পরবর্তী আপিলের ধাপ রয়েছে, যেটি কাজের মজার ক্ষেত্রে এখনো চলছে। তো এর মধ্যেই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা কথা বলছেন। গতদিন আমরা দেখেছি 2:30টার সময় একটি সংবাদ সম্মেলন করা হয়েছে ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের, সেখানে মাহবুবুল আলম খানিফ সন্তোষের কথা জানিয়েছেন, এরপর আইনমন্ত্রী কথা বলেছেন, পরদিন মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং তিনিও তার সন্তোষ জানিয়েছেন। তো এই যে রাষ্ট্রের একদম সর্বোচ্চ পর্যায় থেকে সন্তুষ্টি আসছে, সেটি কি এর পরবর্তী ধাপে প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আমরা কিন্তু সেটা কার্যকর হওয়ার জায়গায় দেখতে চাই। আমরা শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদে যে যত দ্রুত সম্ভব বা তাদের আমলেই এগুলো কার্যকর করা হবে। সেটি যদি শুরু হয়, অন্তত একটি দিয়েও যদি শুরু হয়, আমরা বুঝতে পারবো যে তারা সেটার দিকে এগিয়ে যাচ্ছে। এখন কিন্তু সময় সেটার জন্য খুব কম। তবে বারবার এটাও খেয়াল রাখা দরকার যে তড়িঘড়ি করতে গিয়ে কোনো আইনি জটিলতা, নতুন কোনো আইনি জটিলতার যেন সৃষ্টি না হয়, এটি খেয়াল রাখা দরকার। যে শুধুমাত্র তারা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিচার কাজ করবেন তাদের নির্বাচনী ইশতেহারের, এবং সেটি দিয়ে একটি সাইকেল কমপ্লিট করার জন্য তারা খুব দ্রুত তড়িঘড়ি করলেন, সেটা ঠিক হবে না। এখানে নিয়ম মেনেই কাজগুলো করা। পর্যন্ত কি কোনো তড়িঘড়ি করা হয়েছে? শেষের দিকে এসে এখন মনে হচ্ছে যে রায়গুলো হচ্ছে, এখন এটা হতে পারে যে ধারাবাহিকতায় অটোমেটিক্যালি হচ্ছে, কিন্তু আমাদের যেটা হয় যে আমরা কিন্তু পুরোপুরি আমাদের সাধারণ বিচার ব্যবস্থা বা এই বিশেষ বিচার ব্যবস্থায় পুরোটাতে সবসময় কিন্তু আমরা আস্থা রাখতে পারছি। আমরা শহীদ পরিবারগুলোর ভুক্তভোগীগুলো কিন্তু গত ডিসেম্বর 2012-তে খুব কষ্ট পেয়েছি যে স্কাইপ কেলেঙ্কারি হয়েছিল, সেগুলো নিয়ে নানাজন নানা কথা বলেছে। আমরা বিশ্বাস করি যে বিচারপতি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেখান থেকে নেমে গেছেন, তিনি যথার্থই কাজটি করেছেন যে তিনি শ্রদ্ধা রেখেছেন, কিন্তু আমি মনে করি না যে তিনি কোনো দোষ করেছিলেন এই বিষয়ে আরেকজনের সাথে পরামর্শ করতে গিয়ে। কিন্তু সেখানে নিশ্চয়ই আইনগতভাবে কিছু দুর্বলতা ছিল বলে তিনিও সেই জায়গাতে শ্রদ্ধাটা রেখেছেন। আর তারপরও মানে গবেষণার কাজগুলো, এই যে গোলাম নজরুলের রায়টি হলো, সেখানে শুরুতে যেখানে ভূমিকায় বলা হলো যে যথেষ্ট তথ্যপাত্র প্রমাণাদি ছিল না, আমার প্রশ্ন হচ্ছে যে সেটি জন্য যথেষ্ট চেষ্টা কি করা হয়েছিল? একটু আপনাকে জানিয়ে রাখি, অনুষ্ঠানের আগের অংশে ডক্টর এম.এ. হাসান আমাদের সাথে যোগ দিয়েছিলেন, ওয়ার্কার্স ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির চেয়ারপারসন। তিনি বিভিন্ন ঘটনার উদ্ধৃতি দিয়েছেন আমাদেরকে এবং বলেছেন এই যে আজকে 2 নম্বর অভিযোগটি, অর্থাৎ ফরিদপুর জেলার চর ভদ্রাসনে যে 50-60 জনকে হত্যা করার একটি অভিযোগ রয়েছে, বলা হয়েছে ঘটনা প্রমাণিত, কিন্তু ঘটনার সাথে সম্পৃক্ত কিনা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন।
তার বক্তব্য হচ্ছে এরকম অনেক সাক্ষী ছিল, সেটি গোলাম আজমের ক্ষেত্রেও তিনি মারোয়ারি পল্লীতে একটি গণহত্যার কথা বলেছেন, যেখানে গোলাম আজমের সরাসরি নির্দেশে এই গণহত্যা ঘটানো হয়েছে। কিন্তু এই ধরনের সাক্ষীর কথা তারা ট্রাইব্যুনালকে জানানোর পরেও সেগুলো কোনো অজ্ঞাত কারণে মামলায় উপস্থাপিত হয়নি। আপনি কি এই ধরনের কোনো ঘটনা দেখেছেন? না, সরাসরি দেখিনি। তবে একটা জিনিস আমি বলতে পারি যে এখানে নিরাপত্তার বিষয়টি একটি জরুরি বিষয়। বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো আইন নেই যে আইনে এই ধরনের যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে যারা সাক্ষী থাকবেন তাদেরকে আইনগতভাবে নিরাপত্তা দেওয়া হবে। একটি রুল জারি হয়েছে এবং সেই রুলের ভিত্তিতে ট্রাইব্যুনাল সরকারের কাছে আবেদন করতে পারে এবং সেই অনুযায়ী